দুপুরে খাস কলকাতার জনবহুল এলাকায় চলল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী এক প্রমোটারের। আমহা স্ট্রিটের ঘটনায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। বিকেলে কেশবচন্দ্র স্ট্রিটের দোকানে বসেছিলেন প্রমোটার দীপক দাস। আচমকাই দোকানে ঢুকে গুলি চালায় দুজন। জনবহুল এলাকাতে এই যে দোকান, এই যে মুদিখানার দোকান, আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো দেখানোর জন্য। এই মুদিখানার দোকানের ভেতরেই বসেছিলেন ব্যবসায়ী দীপক দাস এবং তারপরে কিন্তু আততায়ী আসেন এবং সেখানে এসে এই দোকানের ভেতরে ঢুকেই তাকে গুলি করা হয়। মাথায় গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন দীপক দাস। রক্তে ভেসে যাচ্ছিল এলাকা। এইমাত্র শুনেই আমি ছুটে এলাম যে আমাদের ওয়ার্ডে এতটা বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, সুন্দরভাবে বসবাস করে, এরকম দিনে দুপুরে এরকম অপ্রীতিকর ঘটনা আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। এর জন্য কিন্তু আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এর কিন্তু ইনভেস্টিগেশন ভীষণ প্রয়োজন আছে, কারণ আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়লাম যে এরকম দুপুরবেলা এরকম ঘটনা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মেডিকেল কলেজে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয় দীপক দাসের। মৃত দীপক দাস তৃণমূল কর্মী। ভাই আমাদের 100 দিনের কর্মী, তারই ঘরে তার দাদাকে গুলি করা হয়েছে। কোনো প্রমোটিংয়ের চক্রান্ত নেই, কোনো রাজনৈতিক জেদাজিদি শত্রুতা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমহা স্ট্রিট থানার আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। প্রাথমিক তদন্তে ইতিমধ্যে দুজনের নাম উঠে এসছে, যেটা ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে আসছে যে এই দীপক দাসেরই এক আত্মীয়, যার নাম রাকেশ দাস, সে এবং আরও একজন ব্যক্তি হঠাৎ করেই দীপক দাসের যে গ্রসারি শপ রয়েছে তার অফিসে ঢোকে এবং তাদের মধ্যে একটা বিষয় নিয়ে বিবাদ হয়। সেই বিবাদের পরেই কিন্তু তারা গুলি চালায়। অর্থাৎ যে দুজন আত্মীয় ঢুকেছিলেন, রাকেশ দাস এবং তার সঙ্গে আরও একজন ব্যক্তি যে ঢুকেছিলেন, তাদের মধ্যে কেউ একজন গুলি চালিয়েছে এবং গুলি চালানোর পর তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। ওই দোকানের ও আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দীপক দাসের প্রমোটিং ব্যবসায় অনেক পার্টনার ছিল। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জের নাকি নেপথ্যে অন্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। অর্ণব মজুমদার ও ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। নেতাই যেতে রাজ্যের বিরোধী দলনেতাকে কেন বাধার মুখে পড়তে হলো, উত্তর জানতে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনে তাদের না আসায় খুব উগরে টুইট করেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে কটাক্ষ শানিয়েছে তৃণমূল। ফের রাজ্যপাল সংঘাত। এবার ইস্যু বিরোধী দলনেতার নেতাই ঢুকতে বাধার প্রসঙ্গ। টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। কেন বিরোধী দলনেতাকে নেতাই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি, উত্তর জানতে রাজভবনে তলব করা হয় মুখ্য সচিব ও ডিজিকে। তলব সত্ত্বেও রাজভবনে যাননি মুখ্য সচিব ও ডিজি। এরপরই কড়া ভাষায় টুইট রাজ্যপালের। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যপালের টুইটের সঙ্গে থাকা ছবিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপাল চেয়ারে অপেক্ষা করছেন। সামনে রাখা দুটি ফাঁকা চেয়ার। একটি চেয়ার ছিল রাজ্যের মুখ্য সচিব, অন্য চেয়ারটি ছিল রাজ্য পুলিশের ডিজির জন্য। That both Chief Secretary and DGP of the state have chosen to boycott meeting with the governor in last 3 days. This is a serious, incondonable constitutional lapse. রাজ্যপাল একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কার নির্দেশে বৈঠক এড়াচ্ছেন মুখ্য সচিব ও ডিজিপি। এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। রাজ্যপালকে কটাক্ষ তৃণমূলের। কাজই তো রাজ্য সরকারকে উত্ত্যক্ত করা। রাজ্যপালের কাজই বিজেপির মুখপত্র হয়ে কাজ করা। তার কাজই হচ্ছে অবান্তর মন্তব্য করা। আইন অনুযায়ী যা যা করতে হয় রাজ্য সরকার তা করছে। বারবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বিভিন্ন সময় তাকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। তবে এবার ইস্যু করালো রাজ্য ও রাজ্যপাল সংঘাতে। রিপাবলিক বাংলা। স্বামীজির জন্মবার্ষিকীতে বিজেপির নতুন উদ্যোগ। করোনাকালে মানুষের পাশে থাকতে যাত্রা শুরু বিজেপির বিবেক বাহিনীর। এ নিয়ে রাজনৈতিক চর্চায় বাম বিজেপি তৃণমূল। রেড ভলেন্টিয়ারদের মতোই কি উদ্যোগ, জল্পনা ওড়ালেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে করোনা তৃতীয় ঢেউ। রাজ্যে করোনার বারবারন্ত। আক্রান্ত হাজার হাজার মানুষ। বহু হাসপাতাল চিকিৎসক শূন্য হয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে থাকতে নতুন উদ্যোগ বিজেপির। পথ চলা শুরু হলো বিবেক বাহিনীর। রাজ্য বিজেপি দপ্তর থেকে হলো আনুষ্ঠানিক ঘোষণা। ছিলেন ইন্দ্রনীল খা, সমীর ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল।
স্বামীজির জন্মবার্ষিকী থেকে বিবেক বাহিনীর যাত্রা শুরু করে করোনাকালে মানুষের পাশে থাকার বার্তা বিজেপির। বাহিনীর সদস্যদের পরনে থাকবে বিবেক বাহিনীর টি শার্ট। কোভিড কালে রংগুলো যে রং নিয়ে পারুন মানুষের পাশে দাঁড়ান, কারোর প্রতি বিদ্যার ঘৃণা নিয়ে পারেন। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যে প্রচেষ্টা দেওয়া হচ্ছে, আমরা আশা করব বর্তমান শাসক দল অন্তত আর যাই করুন এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। প্রশাসন যেন সামান্যতম একটু চক্ষু লজ্জা করে যেন এটাকে সহযোগিতা। নতুন বাহিনী গঠনের পরই শুরু রাজনৈতিক তরজা। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ ফিরহাদের। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ কলকাতার মেয়রের। যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার, যেভাবে ভারতবর্ষের একটা অত্যন্ত পুরনো ধর্ম হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছেন তারা। ফিরহাদ হাকিমের মন্তব্যকে পাল্টা কটাক্ষ শ্রমিকের। সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির বার্তা দিচ্ছেন ফিরহাদ, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। ফিরহাদ হাকিম বিবেকানন্দের সঙ্গে হিন্দুত্ব এবং তার সঙ্গে রাজনীতি জড়িয়ে দিয়ে তার নিজে একটা সংকীর্ণ সাম্প্রদায়িক বার্তা দিতে চাইছেন। অনেকের মতে রেড ভলেন্টিয়ারদের মতোই করোনাকালে মানুষের পাশে থেকে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে বিজেপি, যদিও তা মানতে রাজি নয় বিজেপি নেতৃত্ব। বিবেক বাহিনী নিয়ে বিজেপিকে খোঁচা সুজন চক্রবর্তীর। প্রত্যেক সংগঠন তো নিজের মতো করে কাজ করে, উপর থেকে চাপিয়ে দেওয়ার ব্যাপার এখানে কিছু নেই। সারা কোভিড সময়ে যাদের বিবেক কাজ করলো না, হঠাৎ আজকে বিবেক কাজ করলো, এটা কি মানুষের প্রতি মানবিক সামাজিক দায়বদ্ধতা? বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিবেক কেঁদে উঠলো, নাকি কোনো রাজনৈতিক কারণে অথবা ভিন্নতর কোনো উদ্দেশ্যে হঠাৎ কারোর বিবেক জাগ্রত হলো? কেউ কেউ বলছিলেন ওরা কি রেড ভলান্টিয়ারদেরকে অনুকরণ করছে, আমি তাও মনে করি না। বিবেকানন্দের জন্মবার্ষিকীতেও এড়ানো গেল না রাজনৈতিক তরজা। বিবেক বাহিনী নিয়ে দিনভর উত্তপ্ত রইল বঙ্গ বিজেপি। রিপাবলিক বাংলা। গঙ্গাসাগর মেলার নজরদারির দায়িত্বে থাকা কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। তবে নতুন কমিটিতে রাখা হয়নি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। তাকে মহামান্য আদালতের প্রধান বিচারপতি মনে করেছিলেন রাখা দরকার, তাই রেখেছিলেন। এবং কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার করিয়েছে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পক্ষ করবে কেন। গঙ্গাসাগর মেলাতেও রাজনীতির রং। নজরদারি কমিটি থেকে বাদ দেওয়া হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটিতে প্রথমে জায়গা পান রাজ্যের বিরোধী দলনেতা। হাইকোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আদালতে একাধিক আবেদন জমা পড়ে। তার মধ্যে রাজ্যের তরফেও পৃথক আবেদন জমা পড়ে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, ভয় পেয়ে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার আবেদন জানায় রাজ্য। প্রথমত, শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। তাকে মহামান্য আদালতের প্রধান বিচারপতি মনে করেছিলেন রাখা দরকার, তাই রেখেছিলেন। এবং কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার করিয়েছে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। বিরোধী দলনেতাকে বাদ দিয়ে কিছু সাংবিধানিক বিষয় আছে যেটা মমতা ব্যানার্জি চাইলেও পারবেন না। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে
প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পক্ষ করবে কেন, সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে। শুভেন্দুর নাম বিতর্কে শাসক বিরোধী ইগো হিসেবেই দেখছে বামেরা। হাইকোর্টে যে ডাক্তারবাবু সহ বিভিন্ন সংস্থা তারা যে কমপ্লেন করেছিলেন, তারা যে কেস করেছিলেন, সেটা কিন্তু কমিটি গঠনের জন্য নয়। আর কাউকে একটা কমিটিতে বসিয়ে দিয়ে এসব দেখা যায়, তার পরিবর্তে শুভেন্দু অথবা শুভেন্দুর পরিবর্তে অন্য কেউ বসিয়ে দিয়ে এটা দেখা যায় বা সমাধান করা যায়, তা নয়। এটা কমিটি নিয়ে তর্কটা অহেতুক। তাতে কারুর ইগো স্যাটিসফাইড হতে পারে, কারোর ইগো ডিসস্যাটিসফাইড হতে পারে, তাতে দেশের লোকের কিছু এসে যায় না। শাসক বনাম বিরোধী দলনেতার রাজনৈতিক সংঘাতের ছবি চেনা বাংলায়। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর সেই সংঘাত আরও বেড়েছে। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে রাজ্য মানবাধিকার কমিশন, লোকপালের চেয়ারম্যান নিয়োগ নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু। কোভিড আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে জল গড়িয়েছে আদালতে। রাজ্যে কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। সাগর মেলা সুপার স্প্রেডার হতে পারে, এই বিতর্ক সামনে আসছে। এই পরিস্থিতিতে কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়া নতুন বিতর্ক তৈরি করল। রিপাবলিক বাংলা। রাজ্যপাল সই না করায় এখনো আইনি জটে আটকে হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার প্রক্রিয়া। এই আবহে হাওড়া জেলা শাসকের দফতরে বালি পুরসভার নতুন আসন বিন্যাসে তালিকা তৈরি করে কমিশনে পাঠানো হয়েছে। আর যা ঘিরে তুঙ্গে বিতর্ক। আইনি জটিলতা, তাতে এখনো প্রশ্নে হাওড়া ও বালি পুর ভোটের ভবিষ্যৎ। কবে হবে দুই পুরসভার ভোট? পৃথকীকরণ বিলে রাজ্যপালের সই না হওয়ায় অজানা উত্তর। এই আবহেই নতুন বিতর্ক। হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত করা হলো বালি পুনর্বিন্যাসের তালিকা, আর যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা শাসকের এখতিয়ার নিয়ে সরব বিরোধীরা। পশ্চিমবাংলায় মোহাম্মদ বিন তুগলকের লেডি ভার্সনের রাজ চলছে, দিল্লি থেকে দৌলতাবাদ, দৌলতাবাদ থেকে দিল্লি, সেটা প্রমাণিত করছে হাওড়া প্রশাসন। এরা সংবিধানকে না মেনে, নীতি সিদ্ধান্তকে না মেনে, কোনো বিধি না মেনে জোর করে যা পাচ্ছে তাই করছে। আইনসঙ্গত বলে আমাদের মনে হচ্ছে না, কিন্তু পশ্চিমবাংলায় বেআইনিটাই হচ্ছে এখন নিয়ম। আর বাকি জেলা শাসক, অ্যাডভোকেট জেনারেল সবাই তো দলদাস। শাসক দল তৃণমূল অবশ্য বিরোধীদের অভিযোগ উড়িয়ে শাসকের পাশে দাঁড়িয়েছে। যেহেতু বিধানসভায় বিল পাশ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে প্রশাসন নির্বাচনের আগের কাজটা সম্পূর্ণ করার জন্য ব্যবস্থা নিচ্ছে। রাজ্যপাল আজ হোক আর কাল হোক তাকে সই করতেই হবে। বালিতে মোট আসন ছিল 16টি। পুনর্বিন্যাসে হয়েছে 35টি ওয়ার্ড, 33টি ওয়ার্ডই সংরক্ষণের আওতায়, 11টি ওয়ার্ড তপশিলি জাতি পুরুষ সংরক্ষিত, তপশিলি জাতি মহিলা সংরক্ষিত 11টি ওয়ার্ড, 11টি ওয়ার্ড মহিলা সংরক্ষিত, 2টি ওয়ার্ড সংরক্ষণের আওতার বাইরে। হাওড়া থেকে বিশ্বনাথ দাস, রিপাবলিক বাংলা। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে পরীক্ষার সংখ্যা। করোনার আরটিপিসিআর পরীক্ষাকে ঘিরে বিভিন্ন জেলায় চলছে ব্যাপক কালোবাজারি। সরকার নির্ধারিত মূল্য 950 টাকার বদলে কেউ চাইছে 1200 টাকা, কেউ বা চাইছে 1700 টাকা। রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে উঠে এলো কালোবাজারির সেই ছবি। আরটিপিসিআর না র‍্যাপিড? দুটোই করব। র‍্যাপিডটা তো ধরা পড়বে কিনা তার ঠিক নেই, আরটিপিসিআরটাও করব। তাহলে 1500 টাকা পড়বে। আর কিরকম কতদিন টাইম লাগবে, মানে কতক্ষণ পরে আমি জানতে পারবো? এক্ষুনি জানতে পারবেন। র‍্যাপিডটা একটা কালকে সকালে যাবে, আরটিপিসিআরটা কালকে সকালে। 1500 টাকা দুটো হয়ে যাবে, তাই তো? কিন্তু কাউকে বলা চলবে না। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকা ডাক্তারপাড়া নামেই পরিচিত। এলাকায় ছোট বড় 25টি ল্যাবরেটরি রয়েছে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই শুরু হয়েছে আরটিপিসিআর টেস্ট নিয়ে কালোবাজারি। 1200 থেকে 1500 টাকা পর্যন্ত নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি।
আরটিপিসিআর কত লাগছে? হ্যাঁ 1700 টাকা। আর র্যাট টেস্টে? হ্যাঁ 1000 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখলেন বহরমপুরের একটি নার্সিং হোমের ছবি। আরটিপিসিআর করাতে লাগছে 1700 টাকা, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য 1000 টাকা। এবার দেখুন আরও এক জেলার ছবি। কোভিড টেস্ট হয় কত করে খরচা? 1200। র্যাপিড টেস্ট? এই ছবি বর্ধমানের ডাক্তারপাড়া বলে খ্যাত ঘোষবাগানের। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে 1200 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে আরটিপিসিআর পরীক্ষার জন্য। দেখলেন 3 জেলার ছবি, লুকিয়ে নয়। আরটিপিসিআর পরীক্ষার নামে প্রকাশ্যেই চলছে কালোবাজারি। সরকার নির্ধারিত মূল্য মানা হচ্ছে না কোথাও, কিন্তু প্রশাসনের ভূমিকা কি? আমাদের সাথে একটা ভিডিও কনফারেন্স করেছি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। দেখা যাক যদি কোনো স্পেসিফিক কিছু কমপ্লেন আসে তখন আমরা অবশ্যই দেখিয়ে দেব। অবাক হওয়ার এখনো বাকি আছে। গভর্নমেন্ট গাইডলাইন আকারে এসছে কিনা আমারও ঠিক জানা নেই এই মুহূর্তে, ঠিক আছে। সেটা যদি দেখা যায় যে তার থেকে মানে গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে যদি কেউ নিচ্ছে তাহলে সেটা অবশ্যই দেখা হবে। সরকার নির্ধারিত মূল্যের কথা জানা নেই সরকারি আধিকারিকেরই। তবে কালোবাজারির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে প্রশাসন? প্রকাশ্যে আর কতদিন করোনার নামে কালোবাজারির শিকার হবেন সাধারণ মানুষ? সন্তোষ দাস, ইন্দ্রাশিস বাগচি এবং সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গঙ্গাসাগর মেলা নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। সূত্রের খবর যে জেলা প্রশাসনের প্রতি বেশ ক্ষুব্ধ সমাপ্তি চট্টোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় 2 সদস্যের কমিটির মধ্যে রয়েছেন এবং তিনি পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখবার পর জেলা প্রশাসনের প্রতি ক্ষুব্ধ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস। শিবাশিস, ঠিক কোন কোন বিষয় সামনে আসার পরেই বেশ খানিকটা ক্ষুব্ধ সমাপ্তি চট্টোপাধ্যায়? দেখো পৌলমী, সবার আগে যেটা তোমায় জানিয়ে রাখি যে ভেতরে কিন্তু একটি ম্যারাথন বৈঠক চলছে। অর্থাৎ সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি এসেছেন, তিনি যেহেতু হাইকোর্টে নিয়োগ করা যে পর্যবেক্ষক কমিটি, সেই পর্যবেক্ষক কমিটির সদস্য তথা প্রধান সমাপ্তি চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি এসেছেন সরেজমিনে খতিয়ে দেখতে যে মেলার কিভাবে পরিচালন করা হচ্ছে। এবং সেখানে জেলা প্রশাসন ছাড়া উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, এবং তাদের মধ্যে কিন্তু 1 ঘন্টার বেশি সময় ধরে তারা ভিতরে প্রথমে তিনি মেগা কন্ট্রোল রুম যেটা করা হয়েছে গঙ্গাসাগর মেলার, সেখানে তিনি যান এবং সেখানে তিনি প্রথমে পর্যবেক্ষণ করেন যে কিভাবে মেলা চলছে। এবং এরপরই কিন্তু তারা বৈঠকে বসেন এবং সেই বৈঠক কিন্তু দীর্ঘ হয়ে চলেছে। এবং জেলা প্রশাসনের কাছে বেশ কয়েকটি বিষয় তিনি জানতে চেয়েছেন, যেমন এই মেলার মূলত যে 2টি শর্ত ছিল, আরটিপিসিআর টেস্ট এবং তার সঙ্গে 2 ডোজ ভ্যাকসিন নেওয়া হয়েছে তার যে প্রমাণপত্র, এই দুটো বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে আদৌ কি সব পুণ্যার্থীর এটা অথবা ওটা দেখা হচ্ছে নাকি দুটিই দেখা হচ্ছে, অর্থাৎ আরটিপিসিআর টেস্টের রিপোর্ট 72 ঘন্টার মধ্যে এবং তার সঙ্গে তাদের ডাবল ডোজ ভ্যাকসিনেশন হয়েছে, এই দুটি শর্তই পূরণ হচ্ছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যে 50 জনের বেশি জমায়েত করা যাবে না তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জেলা প্রশাসনের তরফে জানতে চেয়েছেন আদৌ 50 জনের বেশি জমায়েত জেলা প্রশাসনের পক্ষে আটকানো সম্ভব কিনা। সেক্ষেত্রে জেলা প্রশাসন বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে কিন্তু সবটা যে সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি সেক্ষেত্রে কিন্তু তিনি বেশ কিছু বিষয়ে প্রশ্ন এখনো তুলেছেন, অর্থাৎ সবটার কিন্তু উত্তর তিনি জেলা প্রশাসনের কাছে যথেষ্ট বলে মনে করছেন না। খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কোন কোন শর্ত নতুন করে আরোপ হতে পারে? দেখো পৌলমী, এখনো পর্যন্ত যেহেতু বৈঠক চলছে সেহেতু সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন, ফলে তিনিই বলতে পারবেন সবটা তিনি কি ভাবছেন। তবে আপাতত যে ব্যবস্থাপনা চলছে তা অনেকটাই শিথিল এমনটাই মনে করছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, এবং সে কারণে তিনি কিন্তু আরো বেশ কয়েকটি শর্ত দিতে পারে যাতে অন্তত পরিচালনায় এতটা গাফিলতি বা তিনি যেটাকে শিথিলতা তুলে ধরছেন তা যাতে না থাকে, সেজন্য আরো কিছু শর্ত আরোপ হতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ শিবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে।